এটা ছিঁড়ে ফেলে দিয়ে হাত মুঠো করে দেয়ালে জোরে আঘাত করলো। হাত ঝিনঝিন করে উঠল তার, চোখ মুখ শক্ত হয়ে গেছে। আহনাফ ক্ষীণ কণ্ঠে বলল, তুই এভাবে আমাকে ভুলে যাবি ওরু? দেখিস, তোকে আমি অন্য কারো হতে দিব না। তুই আমাকে এই ভালোবেসেছিস, দ্বিতীয়বার প্রেমে পড়লে সেই মানুষটাও আমি হব। তোর ভালোবাসার প্রথম ও শেষ অংশে আহনাফ চৌধুরীর নামই সিল মারা থাকবে। ইটস মাই চ্যালেঞ্জ, ডিয়ার পার্মানেন্ট ওয়াইফ। বারান্দায় দাঁড়িয়ে রাস্তার ছোট ছোট বাচ্চাদের লুকোচুরি খেলা উপভোগ করছে অরুণিকা। এমন দৃশ্য সে ক্যামেরা বন্দি করে ইনস্টাগ্রামে পোস্ট করলো। হঠাৎ নোটিফিকেশনে শব্দ হতেই দেখলো হিমালয় তাকে ফলো করছে। এমন কিছু দেখে আকাশের চাঁদ হাতে পেল সে। যদিও পাবলিক পোস্ট করেছিল হিমালয়কে দেখানোর উদ্দেশ্যেই, হিমালয় ছবিটি দেখার পর অ্যাকাউন্টে এবার প্রাইভেট করে দিল। আর বুকে ফোন গুজে মনে মনে বলল, আমি জানি না কেন যেন আমার খুব ইচ্ছে করছে এই হিমালয়কে ভালোভাবে জানতে। খুব বেশি ইচ্ছে করছে। মানুষটার কথাগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করছে। মনে হচ্ছে প্রথম আমার মনের মতো কেউ আমার জীবনে এসেছে। অরুণিকা এসব ভাবছিল তখনই রুহানি রুমে এসে বলল। আহনাফ স্যার তোকে ডাকছে। অরুণিকা ভেবাচেকা খেয়ে গেল, ভ্রু কুঁচকে বলল, উনি এই বিকেলে, উনি না সন্ধ্যায় তোকে পড়াতে আসে? আজ থেকে দুজনের পড়ার সময় আলাদা। আহনাফ স্যার বিকেলে আসবেন আর আরাফ স্যার সন্ধ্যায়। অরুণিকা বিড়বিড় করে বলল, এই বদমাসটা আমাকে জানানোর জন্য এই কাজ করেছে। সন্ধ্যায় আমি বাইরে কাজে যাই, আমাকে তো জ্বালাতে পারে না, তাই এখন আমাকে জ্বালানোর জন্য শিডিউলই চেঞ্জ করে ফেলেছে। অরুণিকা নীরবে রুহানির রুমে ঢুকতেই আহনাফ রুহানিকে বের হয়ে যেতে বলল। রুহানি তবুও দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। আহনাফ বলল, যাও, কি বলছি শুনছো না? রুহানি অন্যদিকে ফিরে তাকালো। আহনাফ রুহানির মুখের সামনে তুড়ি বাজাতেই রুহানি একগাল হাসল। আহনাফ দাঁতে দাঁত পিষে বলল, তোমার মাকে ডেকে আরেকটু শক্ত হতে বলবো? রুহানি ব্যস্ত কণ্ঠে বলল, না 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 না, চলে যাচ্ছি। আমি আসলে এই কয়দিন খানি একটু কম শুনছিলাম। বায়ুমণ্ডলে মনে হয় অনেক বাধা। ধাক্কা খেয়ে খেয়ে কানে আসতে দেরি হচ্ছে। রুহানির কথায় অরুণিকা মুখ চেপে হাসল। আহনাফ রাগী দৃষ্টিতে তাকাতেই রুহানি দৌড়ে বেরিয়ে গেল। রুহানি চলে যেতেই আহনাফ অরুণিকার হাত ধরে তাকে জোর করে নিজের কোলে বসিয়ে দিয়ে বলল। আমার তোকে সরি বলার ছিল। অরুণিকা উঠে দাঁড়াতে যাবে তখনই আহনাফ তার কোমর জড়িয়ে ধরে বলল, আমি এতদিন যা আচরণ করেছি তার জন্য সরি। হরু, আমরা কি সব নতুন করে শুরু করতে পারি না? অরুণিকা উঠে দাঁড়ালো। আহনাফ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে অরুণিকার দিকে। অরুণিকা কিছু না বলে চলে গেল। আহনাফ দীর্ঘশ্বাস ফেলল। এদিকে অরুণিকা বের হতেই রুহানি বলল, এত কাহিনী করে জাস্ট সরি বললো? কেন? তুই কি ভেবেছিস কোলে নিয়ে রোলার স্কুটারে চড়াবে? লোকটার যা ভাব, ভেবেছি উনি গায়ে সুপারগুলো লাগিয়ে এসেছে যাতে একবার বসলে আর উঠতে না পারিস। তুই খুব লুকিয়ে লুকিয়ে দেখছিলি এসব? হ্যাঁ, নিষ্পাপ বোন আমার, একটু দেখে ফেলি আর কি। অনেক চেষ্টা করে চক্ষু হেফাজত করতে পারলাম না। থাক না, শুধু তো সরি বললো, চুম্মা টুম্মা তো আর দেয়নি। অরুণিকা মুখ বাঁকালো। রুহানি অরুণিকার পিঠে চাপড় মেরে বলল, তাহলে চৌধুরী সাহেব নরম হচ্ছে? অরুণিকা তীক্ষ্ণ দৃষ্টিতে রুহানির দিকে তাকালো। রুহানি বলল, এভাবে দেখছিস কেন? গুড নিউজই তো। নো নেভার। আমি ওর সাথে মরে গেলেও সংসার করব না। টক্সিক মানুষ একটা। আহা, প্রেমের রাজ্যে হিমালয় রাজপুত্র চৌধুরী সাহেব যেন দগ্ধ প্রজা। অরুণিকা নিজের রুমে এসে শুয়ে আছে। হঠাৎ মেসেজের শব্দ হলো। স্ক্রিনে হিমালয়ের নাম দেখে উৎসুক হয়ে মেসেজটি পড়তে লাগলো। হিমালয় লিখল, আপনার পোস্ট করা ছবি দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আমরাও ছোটবেলায় গ্রামে লুকোচুরি খেলতাম। অরুণিকা মৃদু হেসে বলল, আমাদের গ্রামেও সবাই লুকোচুরি খেলতো সন্ধ্যার পর। তাই নাকি? সন্ধ্যার পর চাঁদের আলোতে? হ্যাঁ, বিলে সবাই মিলে দাঁড়িয়ে থাকতো। আচ্ছা বাহ, আমরা অবশ্য বাড়ির উঠোনে খেলতাম। আচ্ছা, আমাদের বাড়ির উঠোনে খেলা হতো, তখন বড়রাও আমাদের সাথে খেলতে আসতো। বাহ, আপনাদের বাড়ির বড়রা তাহলে বেশ মিশুক। একটা
খেলার সময় ছিল। এখন এখন হয়তো সবার বয়স হয়ে গেছে তাই। খেলার জন্য কোনো বয়স লাগে না। আচ্ছা, আপনি বরং সবাইকে আজ আবার উঠোনে নামান। আমি এখন আলাদা থাকি, বাড়ি গেলে দেখা যাবে। আপনি তাহলে বাড়ি থাকেন না? কোথায় থাকেন? মামার বাসায় থাকি, ওখান থেকেই পড়াশোনা করছি। বাহ, আচ্ছা, পরে কথা হবে। অরুণিকা মন খারাপ করে শুয়ে রইল। পরে কেন, এখন কেন না? এই মানুষটার চ্যাট করলে মনে এত শান্তি কেন লাগে বোঝে না অরুণিকা। রুহানিকে পরিয়ে গেট দিয়ে বের হলো আহনাফ। রাস্তায় কানামাছি খেলতে ব্যস্ত কিশোর কিশোরীর দল। আহনাফ তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় তার সামনে এক কিশোরী এসে দাঁড়ালো। তার চোখে কালো কাপড় বাঁধা। মেয়েটি আহনাফকে ধরার জন্য হাত এগিয়ে দেবে, সেই মুহূর্তেই একটি ছেলে মেয়েটির হাত ধরে তাকে টেনে একপাশে নিয়ে গেল। মেয়েটির চোখ থেকে কালো কাপড় সরিয়ে সব বুঝতে পেরে আহনাফকে দেখে বলল, সরি ভাইয়া। আহনাফ চুপচাপ সামনে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে অতীতের একটি মিষ্টি মুহূর্ত ভেসে উঠল চোখের সামনে। মুহূর্তেই হৃদয়ে তীব্র যন্ত্রণা অনুভব করল সে। বুকে হাত দিয়ে পেছন ফিরে আবার সেই খেলায় মত্ত কিশোর কিশোরীদের দিকে তাকালো। এরপর সামনে ফিরে বাসার গেট দিয়ে ঢুকে পড়ল। সাল 2016। হেমন্তের অপরাহ্নে শকুন্তলা দিঘির পাড়ে বিশাল মাঠে কিশোর কিশোরীর দল ছোটাছুটি করছে। তাদের একজনের চোখে কালো কাপড় বাঁধা, বাকিরা তাকে ঘিরে ছুটছে। মৃদুমন্দ সমীরণের ধাক্কায় কপালের উপর এলোমেলো হয়ে আছে আহনাফের চুল। সে দৌড়াচ্ছে অথচ ঘামছে না। হঠাৎ তার হাত আঁকড়ে ধরল চোখ বাঁধা একটি মেয়ে। আহনাফ সাথে সাথে দাঁড়িয়ে গেল। তার ঠোঁটে ফুটে উঠল প্রশান্তির হাসি, যেন এই স্পর্শের অপেক্ষায় ছিল সে। আহনাফের বয়স কম হয়নি, সবেমাত্র কলেজ শেষ হয়েছে তার। শীঘ্রই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। 20 বছরের দাগরাজ 6 জন যুবক বাদে বাকিরা সকলেই কিশোর কিশোরী। গ্রামে এলেই তাদের বয়স কমে যায়। এই গ্রামেই তাদের বেড়ে ওঠা। গ্রামের মাটিতে এখনও শৈশবকালের ঘ্রাণ লেগে আছে। তাই এই মাটিতে সতেজ করতে যেই বয়সী হোক, একবার অন্তত শৈশবে ফিরে যায় তারা। আহনাফের দৃষ্টি এই মুহূর্তে চোখ বাঁধা কিশোরীটির দিকে। এদিকে কারো হাত ধরতে পেরে চোখ বাঁধা মেয়েটির ঠোঁটে রাজ্যের হাসি। সে আহনাফের হাত ধরে লাফাতে লাফাতে চোখের বাঁধন খুলে ফেলল। চোখজোড়া মুহূর্তেই স্থির হয়ে গেল আহনাফের দিকে। স্নিগ্ধ শীতল হাওয়ায় শরীর শিউরে উঠল অরুণিকার। সে অধর কামড়ে ধরেছে। আহনাফ অরুণিকার গালে আঙুল ছুঁয়ে বলল, তোর স্পর্শ পাওয়ার লোভে আমি বারবার হতে চাই জোর। তোর স্পর্শের মধুরতা আমার হৃদয়ে সৃষ্টি করে ঘোর। হিয়ার গহিনে বাজে সুরের লহর, তুই যখন কাছে আসিস থমকে যায় প্রহর। তোর স্পর্শে সত্যি আমি বারবার হতে রাজি চোর। নিজেকে সব দ্বিধা থেকে মুক্ত করে তুই চাইলেই হতে পারিস আমার একমাত্র হুর। অরুণিকার চোখ মুখ কুঁচকে গেল। আহনাফ ভ্রু কুঁচকে বলল, পছন্দ হয়নি? অরুণিকা মাথা নেড়ে বলল, মাথার উপর দিয়ে গেল। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে সামনে এসে কালো কাপড়টি আরাফের হাতে দিয়ে বলল, তোরা খেল, আমার এই বাকওয়াজ খেলা খেলতে ভালো লাগছে না। তুর্য গা কাঁপিয়ে হেসে বলল, মধু না পেলে ফুল তো আর ফুল লাগবে না, বাকওয়াসি লাগবে। আরাফ চোখ পাকিয়ে তাকালো। তুর্য আরাফের দৃষ্টি দেখেই তার হাসি গিলে ফেলল। ওদিকে আহনাফ হনহনিয়ে চলে যাচ্ছে। অরুণিকা দু হাত পেছনে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহনাফের যাওয়া দেখছে। নবম শ্রেণীতে পড়ছে সে। বয়স 15 পার করেছে। উঠতি বয়স, আবেগে টইটুম্বর মন। বিয়ের ব্যাপারে সহপাঠীদের না জানলেও আহনাফের মতো সুদর্শন যুবকের মনোযোগ পাওয়ার সহপাঠীদের মধ্যে আলাদা ভাব নিয়ে চলছে সে। অরুণিকা এখনও প্রেমের গভীর অর্থ বোঝেনি ঠিকই, কিন্তু প্রেমের প্রতি তীব্র আকর্ষণ তার মনের তীরে বড় বড় ঢেউয়ের আকারে আছড়ে পড়ছে। অরুণিকা আহনাফের প্রতি গভীর আকর্ষণ অনুভব করছে, যা মোটেও ভালোবাসা না, তবে শুধুই আকর্ষণ। স্কুল ছুটির পর আহনাফ তাকে নিতে এলে তার খুশির মাত্রা আকাশচুম্বী। আহনাফ ইদানিং কাছে টেনে নিলে আর বাধা দেয় না সে।
দাদি তাকে মুখস্থ করিয়ে দিয়েছে আহনাফ তারপর। সেই মুখস্থকরণের ফলাফল সে আহনাফের কোনো স্পর্শেই বাধা দেয় না, উল্টো তার কাছে এসব রূপকথার গল্পের মতোই হৃদয়স্পর্শী। তাই এই মুহূর্তে আহনাফের প্রস্থানে তার হৃদয়ে অভিমানের ঝড় উঠেছে। সে নিজেও এদিক ওদিক তাকিয়ে একটু পর আহনাফের পিছু পিছু চলে গেল। অরুণিকাকে চলে যেতে দেখে আরাফ, তাহমিদ আর তুর্য স্থির দৃষ্টিতে তাকিয়েছিল সেদিকেই। ইভান আর ইমন দূরে বসে অনেক আগে থেকেই সেই দৃশ্য উপভোগ করছিল। এদিকে অরুণিকা ছুটতে ছুটতে আহনাফের পাশে এসে হাঁটতে লাগলো। আহনাফ তাকে নিজের পাশে দেখে মুখ ভার করে বলল, তোর তো সব মাথার উপর দিয়েই যায়, ভেতরে কিছু ঢুকে না। অরুণিকা আহনাফের হাত ধরতেই সে চমকে উঠল। অরুণিকার দিকে তাকিয়ে বলল, কি বলবি? অরুণিকা মলিন মুখে বলল, আমাকে বুঝিয়ে দিলেই হতো। তুমি না একটু বেশি জ্ঞানী সাজো। আমি কি তোমার মতো কলেজ শেষ করেছি? আমার বাংলা কবিতা পড়তেই দাঁত ভেঙে যায়। তোমার আবিষ্কার করা কবিতা মাথার উপর দিয়ে না গিয়ে যদি ভেতর দিয়ে যেত, তাহলে তো আমার মস্তিষ্কই ফুটো হয়ে যেত। ভাগ্যিস উপর দিয়ে গেছে। আহনাফ অরুণিকার হাত সরিয়ে দিয়ে বলল, এসব কথাগুলো তো ঠিকই মাথায় আসে, একটা কথাও মাটিতে পড়ে না, ক্যাচ করে ধরে, একেবারে ছুঁড়ে মারিস মুখের ওপর। শুধু আমি কিছু বললে তোর মস্তিষ্ক ফুটো হয়ে যায়। তোমার কথাগুলো অনেক ধারালো, তাই। অরুণিকা বুঝে শুনে এই কথা বলেনি, তার মুখে যা এসেছে তাই বলে ফেলেছে। কিন্তু আহনাফের বেশ ভালো লাগলো অরুণিকার উত্তর। সে মৃদু হেসে অরুণিকাকে নিজের কাছে টেনে আনলো। অরুণিকার স্পন্দন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, অহেতুক গাল গরম হয়ে যাচ্ছে। আহনাফ অরুণিকার কাছে এসে বলল, এই ধারালো কথা শুনে একটু তো প্রেমে পড়। অরুণিকা লাজুক হাসল। অরুণিকার হাসিতে ইদানিং সম্মতি খুঁজে পায় আহনাফ, তবুও সীমা ছাড়াতে চাইছে না সে। নিজেকে নিয়ন্ত্রণ করে অরুণিকাকে ভালোবাসে। অনেক বুদ্ধি প্রয়োগে তো অরুণিকাকে বউ করে নিয়েছে। এখন আর কিসের ভয়? এবার সব ধীরে ধীরেই না হয় আগাক। সাল 2022। বর্তমানে অরুণিকা ক্যাম্পাসে ঢুকে ক্যান্টিনে চলে গেল। ক্যান্টিনের কাছে যেতেই মেয়েদের জটলা বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখে কিঞ্চিত অবাক হলো সে। মেয়েগুলোকে পাশ কাটিয়ে সামনে তাকাতেই সে মোটামুটি অবাকই হলো। আহনাফ চোখে কালো সানগ্লাস পরে নাস্তা করছে। অরুণিকা বিড়বিড় করে বলল, যত সব ঢং। অরুণিকা আশেপাশে কোথাও চেয়ার খালি না পেয়ে বাধ্য হয়ে আহনাফের পাশের টেবিলে গিয়ে বসল। আহনাফ সামনে তাকিয়ে আছে, কিন্তু চোখ অরুণিকার দিকেই স্থির। অরুণিকা চোখ ছোট করে আহনাফের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এই ব্যাটা নিশ্চিত আমাকেই দেখছে। বজ্জাত একটা, আমাকে দেখার অভিনব কৌশল বের করেছে। অরুণিকা সিঙ্গারা খাওয়ায় মনোযোগ দিচ্ছে। এমন সময় জ্যোতি এসে তার সামনে বসে পড়ল। জ্যোতিকে দেখে ভ্রু কুঁচকে তাকালো অরুণিকা। জ্যোতি একগাল হেসে বলল, স্যারকে চিঠিটা দিয়েছো? অরুণিকা মুখ বাঁকিয়ে বলল, পাশেই আছেন, পড়েছে কিনা জিজ্ঞেস করে দেখো। জ্যোতি আহনাফের দিকে তাকিয়ে বলল, লুক, কেমন হ্যান্ডসাম লাগছে। স্যার আসলেই হিরোর মতো। অরুণিকা জ্যোতির কথায় আহনাফের দিকে তাকালো। আপাত মস্তক পরক করে মিনমিনিয়ে বলল, ভেতরটা একদম জানোয়ারের মতো। অরুণিকা খাওয়া শেষে চা নিয়ে উঠে গেল। আহনাফও উঠে দাঁড়ালো। জ্যোতি আহনাফের সামনে এসে বলল, সরি স্যার, রনিকাকে দিয়ে আপনাকে ওটা পাঠিয়েছি। আহনাফ খাবারের বিল টেবিলে রেখে জ্যোতিকে পাশ কাটিয়ে চলে গেল। আহনাফের এমন ভাবলেশীন ব্যবহারে মনক্ষুণ্ণ হলো জ্যোতির। ঠোঁট কামড়ে আশেপাশে তাকালো, না কেউ তাকে দেখছে না। এরপর একরাশ অভিমান নিয়ে ক্লাসে চলে গেল সে। এদিকে আহনাফ ক্লাসে ঢোকার আগেই অরুণিকা তাকে পাশ কাটিয়ে হনহনিয়ে ক্লাসে ঢুকবে। আহনাফ তার হাত ধরে তাকে দাঁড় করিয়ে বলল, আমাকে ধাক্কা দিয়ে ক্লাসে ঢুকবে নাকি? অরুণিকা মুখ বাঁকিয়ে বলল, ধরো তো, এটা তোমার ক্লাস না। এক্সকিউজ মি, আমি তোমার স্যার। ও সরি, সরুন তো, এটা আপনার ক্লাস না। অরুণিকা, এত ঢং করে ক্লাসে এসেছেন কেন? জ্যোতিকে ইমপ্রেস করার জন্য? কেন আবার নতুন রূপে কি তোমার হৃদয়ে পড়ছে? সরি, এসব ফালতু রিজনে আমার সুন্দর হৃদয় দগ্ধ করার কোনো ইচ্ছে নেই। আর তোমার দর্শনে পুরো পৃথিবী উন্মাদ হলেও এই অরুণিকা চৌধুরী কখনো হবে না। অবশ্যই হবি না,
তুই তো আমার আসল রূপটা দেখে ফেলেছিস। পুরো নারী জাতি আমাকে যেভাবে চিনে তার চেয়ে ভালো চিনবে আমার বউ। বউয়ের চেয়ে ভালো তার বরকে আর কেউ চিনে না। তাই সবাই যেখানে উন্মাদ হবে তুই সেখানে উন্মাদনা ছাড়িয়ে স্থির হবি। এমনিতেই পার্মানেন্ট কিছুতে উন্মাদনা মানায় না, এখানে স্থিরতা থাকে। অরুণিকা চোখ ছোট করে বলল, তুমি সিলেবাসের বাইরে কথা বলা বন্ধ করো। আর শুনলাম এই সেমিস্টারে তুমি আমাদের ক্লাস পাচ্ছ না। এক সপ্তাহ নাকি অন্য স্যারের অ্যাবসেন্টে ক্লাস নিয়েছিলে। ভাগ্যিস আমি এক সপ্তাহ আসিনি ক্যাম্পাসে। জানো, আমি এই সেমিস্টারে আর একটা ক্লাসও মিস দিচ্ছি না। থ্যাংক ইউ এই সেমিস্টারে ক্লাস না নেওয়ার জন্য। কথাটা ইংরেজিতে বলতো দেখি। অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো। আহনাব বাঁকা হেসে অরুণিকার হাত ছেড়ে দিয়ে চলে গেল ক্লাসে। অরুণিকাও মুখ বাঁকিয়ে নেচে নেচে ক্লাসে ঢুকলো। বিকেলে দোকানে বসেছে অরুণিকা। তার পরনে সাদা টি শার্ট ও কালো জিন্স, গলায় কালো ওড়না। ডিউটির শেষ ভাগে দোকানে 3 জন পুরুষ কাস্টমার ঢুকলো। অরুণিকা এই মুহূর্তে একাই ডিউটিতে আছে। দোকানের মালিক একটু বাইরে গেছেন। অরুণিকা কাস্টমার দুজনেই সামনে এসে বলল, কি লাগবে স্যার? পেছনের কাস্টমারটি জরুরি কল আসায় একপাশে গিয়ে দাঁড়ালো। ওদিকে বাকি দুজন অরুণিকাকে আপাতমস্তক দেখছে। অরুণিকা তাদের চাহনি দেখে আর কিছু জিজ্ঞেস করলো না, একপাশে গিয়ে দাঁড়িয়ে রইল। তাদের মধ্যে একটা ছেলে শার্ট নেওয়ার বাহানায় অরুণিকার দিকে ঝুঁকে আসতে লাগলো। অরুণিকার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, সে সরে দাঁড়াতে যাবে। অন্যজন অরুণিকার পেছনে হাত রেখে শক্ত করে ধরল। অরুণিকার রাগী দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে সশব্দে চর বসিয়ে দিল। অন্যজন তা দেখে ফুঁসে উঠল। অরুণিকার গায়ে হাত দিতে যাবে তখনই জোরে ধাক্কা লাগায় মাটিতে লুটিয়ে পড়ল সে। অরুণিকা চোখ বড় বড় করে সামনের মানুষটির দিকে তাকিয়ে আছে। চর খাওয়া পুরুষটি রাগী স্বরে বলল, হ্যাঁ না, তুই জানিস এই মেয়ে কি করছে? আমাকে চর মেরেছে, আর তুই একে কিছু না বলে ইসামকে ধাক্কা দিলি। একে তো উঠিয়ে নিয়ে একেবারে। আহনাব বাঁধনের আরেকটা গালে চর মেরে তার মুখ বন্ধ করে দিল। বাঁধন স্তব্ধ হয়ে গেল আহনাবের ব্যবহারে। এদিকে ইসমাম উঠে দাঁড়িয়ে বলল, তুই শালা এই 2 পয়সার মেয়ের জন্য। আহনাব ইসমামকে থামিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল। শি ইজ মাই ওয়াইফ। এরপর ইসমামের গাল চেপে ধরে রাগী স্বরে বলল। তুই ওর গায়ে হাত দিলি কোন সাহসে? বাঁধন ভীতি কণ্ঠে বলল। আরে হানাপ, আমরা কি জানি মেয়েটা তোর বউ? ইসমাম আর বাঁধন দুজনেই অরুণিকার কাছে বার কয়েক ক্ষমা চাইল। অরুণিকা আহনাবের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আহনাবের হাত মুঠো হয়ে আছে এখনো, চোখে এখনো সেই কালো সানগ্লাস। তার দৃষ্টি অরুণিকার দিকেই আটকে আছে। তবে অরুণিকা বুঝতে পারছে না। ইসমাম আর বাঁধন কিছু বলতে যাবে, আহনাব চিৎকার করে বলল। গেট লস্ট। তারা দ্রুত বেরিয়ে পড়তেই অরুণিকা শক্ত মুখে আহনাবের দিকে তাকালো। এরপর হুট করে চোখ থেকে সানগ্লাসটি টেনে নিয়ে মেঝেতে ফেলে দিল। মেঝেতে আছড়ে পড়তে সানগ্লাসটির গ্লাস খুলে পড়ল ফ্রেম থেকে। আহনাব নিচের দিকে তাকিয়ে আছে, চোখ দুটি লাল। অরুণিকা আহনাবের বাহু ঝাঁকিয়ে বলল, তুমি এখনো ওই বখাটে রাস্তার ছেলে দুইটার সাথে বন্ধুত্ব রেখেছো? আরাফ, তুর্য, ওরা জানি সব। আহনাব অরুণিকার দিকে আঙুল তাক করে বলল। চুপ কর। আর এখানে কি করছিস বল? অরুণিকা পাল্টা প্রশ্ন করল। তুমি কি নেশা করো? চোখ লাল হয়ে আছে কেন তোমার? পাগল হয়ে গেছিস তুই? চোখের সমস্যা ছিল তাই লাল হয়ে আছে। চোখ উঠেছে, তুর্যকে ফোন করে জিজ্ঞেস কর। তুমি ওই ছেলে দুইটার সাথে এখনো যোগাযোগ রেখেছো যারা তোমাকে সিগারেট ধরিয়েছিল, যাদের জন্য চাচুর হাতে মার খেয়েছিলে, যাদের জন্য ডাক্তারি পরীক্ষায় ফেল করে ইংরেজি নিয়ে পড়তে হয়েছে? তুমি দেশের বাইরে যাবে বলেছিলে না? নাকি এদের জন্যই দেশ ছাড়তে পারছো না? আমি তোর জন্য দেশে পড়ে আছি। আর শোন, আমি সিগারেট খাই না। আমার গায়ে কি আর সিগারেটের গন্ধ পাস? আহনাব অরুণিকার দিকে এগিয়ে আসতেই অরুণিকা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আহনাব সেকেন্ড খানিক অরুণিকার দিকে স্থির হয়ে তাকিয়ে হুট করে একটা শার্ট হ্যাঙ্কার থেকে নিয়ে বলল। ট্রায়াল রুম কোথায়? অরুণিকা পাশে ইশারা করতেই আহনাব সেখানে ঢুকে পড়ল। অরুণিকা এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে এক জায়গায়। হঠাৎ ট্রায়াল রুম থেকে আহনাফের ডাক শুনে অরুণিকা সেদিকে যেতেই আহনাব বলল।
কেমন শার্ট? ঠিক মতো হচ্ছেই না। অরুণিকা ভ্রু কুঁচকে বলল, না হলে অন্য সাইজ আছে। এটাই আমার সাইজ। তো এখন আমি না হলে কি করতে পারি? মানে মানে পড়ায় দিবা? এই বলে অরুণিকাকে টেনে ট্রায়াল রুমে ঢুকালো আহনাফ। দরজা আটকে দিতেই অরুণিকা আহনাফের বাহুতে জোরে ঘুষি মেরে বলল, স্যার দেখলে কি মনে করবে? আবার কোন স্যার দেখবে? দোকানের মালিক। দোকানে কেউ নেই, শুধু